শাবনূরের সঙ্গে সালমান শাহর বিয়ে হয়ে গেছে, এরকম একটা, এটাই সূত্রপাত সালমান শাহর মৃত্যুর দিনের এবং তার লাস্ট জন এফডিসিতে আসছে। কারণ আমরা যেটুকু জানি যে সুইসাইড করলে যে ইয়েগুলো হয়, এবং ডন কিন্তু ভালো বন্ধু ছিল, এর চেয়ে বেস্ট ফ্রেন্ড কিন্তু ফিল্মে আর কেউ না সালমান শাহ। আমি তার এই বাম পাশে যে হাতটা যে একেবারে হাতটা দিয়ে রাখছিলাম যে সালমান শাহ তুমি কাজটা ভালো করে। ও মারা যাওয়ার আগের দিন, ওই দিন সন্ধ্যার একটু আগে সামিরা এবং সালমান শাহকে আমি দেখছি সাউন্ড কমপ্লেক্সের কর্নারে, তারা খুব কথা বলতেছে। সালমান শাহ মৃত্যুর পরে জানলাম যে তাদের সাথে শাবনূরের সঙ্গে যে ডাবিংয়ে কী কী ব্যাপার, এই নিয়ে সামিরা আসছে, এসে তার সাথে বাকবিতণ্ডা হয়েছে। অনেকবার শাবনূরকে জড়ানো হয়, প্রথম দিকে জড়ানো হয়েছে 6 সেপ্টেম্বর তার মৃত্যুর পর। আজিজ মোহাম্মদ ভাইকে আমরা মূলত একজন প্রযোজক হিসেবে জানতাম, এবং উনি একটা শৌখিন মানুষ, বিলাসী মানুষ। আমি একটু জানতে চাই আসলে যখন সালমান শাহ মৃত্যুবরণ করেছে সেই সময়টা আসলে যেদিন আপনি শুনলেন বা জানলেন, ওই সময়টা আসলে কেমন ছিল বা আপনি কীভাবে? এফডিসিতে ছিলাম 6 সেপ্টেম্বর সকালবেলা, আমাদের এডিটিং ছিল, আমরা সংবাদটা পাই 12টা 12:15 এরকম। তারপর আমরা যাই তার ইস্কাটন প্লাজা ফ্ল্যাটে, এবং ফিল্মের মনে হয় না কেউ বাদ ছিল যাওয়ার। তো সবাই আমরা হুড়মেরে উপরে উঠছি, ওঠার পর রুম টুম দেখলাম, শুনলাম হলি ফ্যামিলিতে। তারপর তো জানলাম আমাদের। তো তখন যে ব্যাপারটা মনে হয়েছে সেই বিষয়টা তো পরে আর মিল থাকলো না, এবং দীর্ঘদিন পর আজকে যে আলোচনাটা আসছে এবং তার মৃত্যুকে কেন্দ্র করে আইনি 2বার যে 2টা রায় আসছে, এবং 2020 সালে সম্ভবত পিবিআইয়ের যে রায়টা যে আত্মহত্যা করেছে, তবে এই কারণগুলো কাজ করেছে, তারা উল্লেখ করেছে তার আত্মহত্যার পেছনে কী কী কারণ ছিল। আবার 5 বছর পর এখন যে বিষয়টা আসছে, হত্যা মামলা, তাকে হত্যা করা হয়েছে। মূলত এই ব্যাপারটা সালমান শাহর আম্মা নীলা চৌধুরী, তিনি তো আমাদেরও মা তুল্য, এবং তার মামা আলমগীর কুমকুম, এবং কুমকুম সাহেব আমাদেরও মামাই হন, আমার সাথেও যোগাযোগ আছে। আমি সিলেট গেলে যাই, সালমান শাহর মৃত্যুর দিন জন্মদিনে আমিও যেয়ে থাকি সিলেট তার বাড়িতে। এই দুইজন ওই 96 সাল থেকে দাবি করে আসছিল এটি হত্যাকাণ্ড। এই দাবির পিছনে আসলে যৌক্তিকতা কী ছিল আপনার কাছে, কী মনে হয়? যৌক্তিকতা ছিল যে সালমান শাহর আম্মা অনেকগুলা গ্রাউন্ড তুলে ধরেছেন, আলমগীর কুমকুম সাহেব তার মামা গ্রাউন্ড তুলে ধরেছেন, এবং তার মৃত্যুর আগের দিন বা তার আগের কয়েকদিনের ঘটনাগুলা উল্লেখ করেছেন, এবং অনেকে অনেকভাবে। তো সেই জায়গাগুলোতে তারা কোনোভাবেই মেনে নেয়নি এটি আত্মহত্যা। এখন আমরা সিনেমার মানুষ, সত্য ব্যাপারটা তো আমরা জানি না। শাবনূরের সাথে সালমান শাহের সম্পর্কের একটা গুঞ্জন আমরা শুনি, আপনি আসলে কতটুকু জানেন? অনেকবার শাবনূরকে জড়ানো হয়, প্রথম দিকে জড়ানো হয়েছে 6 সেপ্টেম্বর তার মৃত্যুর পর। শাবনূরকে দায়ী করা, অমুক করা, তমুক করা। পরবর্তীতে যখন রায়গুলো আসছে সে জায়গায়ও তাকে দায়ী করা হয়েছে। আজকে পর্যন্ত দেখা গেল যে সালমান ফ্যান্সরা যারা আছেন, বা সালমান শাহ ভক্তরা যারা আছেন, বা অনেকেই শাবনূরকে টেনে আনেন। ইদানিং সোশ্যাল মিডিয়ায় শাবনূরকে নানানভাবে কথা বলছেন। শাবনূর কিন্তু স্পষ্টভাবে সালমান শাহ সম্পর্কে বলেছে, অনেক আগেই বলেছে যে তার সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক, আমাকে পিচ্ছি বলে ডাকতো, আমাদের ঝুঁটিটা ছিল তুমুল জনপ্রিয়, অনেকে ঈর্ষান্বিত হতো। সেই ঈর্ষার জায়গা থেকে কেউ এটা শত্রুতামি করছে, এবং আমি শাবনূর চাই সালমান শাহর হত্যার সঠিক বিষয়টি উঠে আসুক, এবং অপরাধটা যেই করে থাকে তার শাস্তি হোক। গতকাল যে স্টেটমেন্টটা দিয়েছে শাবনূর, এই কথাগুলো আগেও কিন্তু সে বলেছে, এবং সে কিন্তু অত্যন্ত স্পষ্ট কথা বলে। যেই বিষয়টা বারবার সামনে আসে যে সালমান শাহ মৃত্যুর 2 দিন আগে হচ্ছে ডাবিং বা রেকর্ডিং রুমে বা মেকআপ রুমে শাবনূরের সাথে সালমান শাহের অন্তরঙ্গ একটি মুহূর্ত সালমান শাহর স্ত্রী সামিরা দেখতে পান, যেটি নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়। প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহান বলেছিলেন। আপনি কি এই বিষয়ে কিছু জানেন বা কিছু শুনেছেন কি না? সোহান ভাই আমাদের একজন কিংবদন্তি নির্মাতা, বাংলা সিনেমার সালমান শাহ আবিষ্কারক, এবং সোহান ভাই শাবনূরকে সালমান শাহকে নিয়ে যে কথাটা বলছিল, এটার শক্ত কোনো যুক্তি ছিল না আসলে, এবং তার এই কথাটাকে কেন্দ্র করে শাবনূর অত্যন্ত কষ্ট পেয়েছিল এবং অসন্তুষ্ট হয়েছিল। এবং আমাকেও শাবনূর বলছে ফোনে যে সোহান ভাই এটা কী বললো, কেন বললো, আদৌ কি এরকম ঘটনা ছিল বা ঘটছে, উনি কি ছিল বা দেখছে।
কারণ প্রেম পিয়াসী ডাবিংয়ের যে আগের যে উনি তো ছিলেন না, শাবনুরের বক্তব্য। পরবর্তীতে আমি সোহান ভাইয়ের সঙ্গে আমার তো চলাফেরাটা ছিল খুব বেশি। সোহান ভাইকে আমি বলছি, সোহান ভাই, বাংলা সিনেমায় যে কয়জন পরিচালক দর্শকদের হৃদয় জয় করছে এর মধ্যে আপনি একজন অন্যতম। তো আজকের এই সময়ে যদি আপনার কোনো কথাকে কেন্দ্র করে কোনো শিল্পী আর কষ্ট পান, যেমন শাবনূর, আপনি বলছেন সালমান শাহর কানে শাবনূর এরকম, তো এই যে কথাটা ও খুব কষ্ট পেয়েছে। আপনি আমার ফোনে কথা বলেন এবং তাকে, আমি তখন ফোন লাগাই এবং সম্ভবত বাগানটার এখানে আশেপাশে শাবনূরকে আমি বলি, সোহান ভাই আমি একসাথে, তুমি কথা বলো। সোহান ভাই তখন ফোনে কথা বলছে, শাবনূর বলছে, সোহান ভাই কেন আপনি এইসব বললেন, আপনি ছিলেন না, দেখেন না, সালমানের সাথে তো আমার এই ধরনের কোনো সম্পর্ক কখনই ছিল না। তো সোহান ভাই এটা কিন্তু মিট আপ করা হয়েছে ওই দিনেই টেলিফোনে শাবনূরের সঙ্গে, আমার ফোন দিয়ে শাবনূরকে ফোনে এনে এবং সোহান ভাইকে নিয়ে এটা ক্লোজ করা হয়েছে। তো এই কথাটা এরপরে কিন্তু আর আসেনি এবং শাবনূর সোহান ভাই মারা যাওয়ার 2 দিন পরে মনে হয় একটা স্ট্যাটাস দিছিল এবং সেই জায়গা থেকে উনি এটা আগে দিত, কিন্তু তারপরেও তার বক্তব্যটা সে পেশ করেছে। এখন সোহান ভাই আসলে ওই জায়গায় ছিল না এবং শাবনূরের সঙ্গে সালমান শাহর এরকম সম্পর্ক তৈরি হয়নি, এটি স্পষ্ট করেছে একাধিকবার শাবনূর। কিছু সমস্যা আমাদের হয়েছে আগে, সেটি হচ্ছে যে সালমান শাহ জীবিত অবস্থায় মৌসুমীর সাথে যখন সে সরে গেল, শাবনূরের সঙ্গে যখন স্বপ্নের ঠিকানা রিলিজ হলো, তুমুল জনপ্রিয় হলো, ওই সময় সালমান শাবনূরের প্রেম হচ্ছে এরকম গুজব গুঞ্জন পত্র পত্রিকা সাংবাদিকদের যা কাজ আর কি চিত্রালিতে একটা নিউজ করে ফেলছিল তো শাবনূরের সঙ্গে সালমান শাহর বিয়ে হয়েছে। মূলত ওইটাকে কেন্দ্র করে কিন্তু সামিরা, যারা আমাদের তৎসময় ভাবি, আমাদের সামিরা ম্যাডাম, তিনি তখন ওর সাথে রাগ করছে। এই ধরনের সংবাদ হয় কিভাবে, কিছু তো আছে না। সামিরের সাথে কি সালমান শাহের ঝগড়াঝাটি হতো, আপনারা কি সেটা বা এফডিসিতে কখনো দেখেছেন? না, আমি 6 ও মারা যাওয়ার আগের দিন, আমি তো তখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আমি ডাইরেক্টর হইনি, চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আমাদের কিছু কাজ থাকতো এডিটিংয়ে, যে ম্যাগনেট বারবার ইরেজ করতে যাওয়া লাগতো সাউন্ড কমপ্লেক্সে এবং একটু সাউন্ডের জন্য আবার যাওয়া লাগতো, অর্থাৎ সারাদিন আমরা 20-25 বার 30 বার ঢুকতে হতো তখনকার কাজের যে পদ্ধতিটা। তো ওই দিন সন্ধ্যার একটু আগে সামিরা এবং সালমান শাহকে আমি দেখছি সাউন্ড কমপ্লেক্সের কর্নারে, তারা খুব কথা বলতেছে হাত দিয়ে করে। কী কথা বলছে জানি না, এরকম তো হইতেই পারে। সালমান শাহ মৃত্যুর পরে জানলাম যে তাদের সাথে শাবনূরের সঙ্গে যে ডাইভিংয়ে কী ব্যাপার, এই নিয়ে সামিরা আসছে, এসে তার সাথে বাকবিতণ্ডা হয়েছে। তো আমি যেটা বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের শাবনূরকে জড়িয়ে এই বিষয়গুলো আমার মনে হয় কারোই করা উচিত না। কারণ সে তার একটা সন্তান আছে, সে বড় হয়ে গেছে, অনেক একটা বয়সের জায়গায় চলে আসছে। পাশাপাশি ডন ঠিক 29 বছর ধরেই তার একটা বক্তব্য খুব পরিষ্কার, আমরা জানি যে সালমান শাহ হত্যার মূল বিষয়টা উঠে আসুক এবং ডন কিন্তু ভালো বন্ধু ছিল, এর বেস্ট ফ্রেন্ড কিন্তু ফিল্মে আর কেউ না, সালমান শাহ। তো সেই জায়গায় ডনও আঘাতপ্রাপ্ত হয়েছে। সামিরা যেমন তার স্বামী হারিয়েছে, ডনও হারিয়েছে তার বন্ধু, আর বন্ধু হারানোর ব্যথাও কিন্তু অনেক বড় হতে পারে। যদি ডন মানে সালমান শাহ হত্যার পেছনে ডনের নামটা কেন বারবার আসছে শুরু থেকে, ইনফ্যাক্ট এখন তাকে আসামিও করা হয়েছে। এখানে আসতেছে মূলত তাদের ফ্যামিলির কয়েকজনের যে স্টেটমেন্ট আসে, সালমান শাহ জীবিতকালে ডন এখানে আসতো, ওখানে যাইতো, তার সাথে কথা বলতো, সামিরার সঙ্গে দেখা হতো বা এটা বা ও আরও যে নামগুলো আসে, আর সালমান শাহর সাথে তার বেশি ঘনিষ্ঠতা এই প্ল্যানে বা কিলিং যে এইসব প্রোগ্রামে তার যুক্ত আছে। তো এই সব মিলেই সম্ভবত এসেছে, কিন্তু জানি না সত্য মিথ্যা। নীলা চৌধুরী তিনি মা, তো কিন্তু পেটে ধারণ করেছে না, মায়ের যে আকুতিটা থাকবে বা এটা তো আপনার আমার থাকবে না। এবং উনি প্রথম থেকে যে মর্গের স্টেটমেন্টগুলো দিচ্ছে, মৃত্যুর পরের অবস্থানগুলো তিনি যেভাবে তুলে ধরছেন, বা সালমান শাহ মারা যাওয়ার পর তার ফ্ল্যাটের যে পরিবেশটা বলতেছেন, পাশাপাশি আলমগীর কুমকুম সাহেব, তিনি সালমান শাহ আপন মামা কুমকুম সাহেব, এবং আপনি জানেন হয়তো
আপনি গেছেন কিনা আমি জানি না তার বাড়িতে। সালমান শাহর ব্যবহৃত কাপড় চোপড়, ক্যাপ, চশমা, যাবতীয় জিনিস এই ওনার মামা তার ঘরে সাজিয়ে রেখেছে। এবং উনি ভাগ্নের প্রতি বা তার প্রতি যে শ্রদ্ধাটা, স্নেহটা, ভালোবাসাটা উনি কিন্তু প্রকাশ করে রেখেছে তার ঘরের মধ্যে প্রতিটা জিনিস, প্রতিটা জিনিস। তো উনি তার যে বক্তব্য আমরা শুনেছি, আমি নিজেও শুনেছি। আমি সিলেট যখন তার বাড়িতে যাই, ওনার রুমে বসে অনেকক্ষণ কথা হয়েছে। ওনারও একটা বিশ্বাস যেটা কোনো অবস্থায় আত্মহত্যা হতে পারে না। তার আগের দিন তার সঙ্গে যে কথা হয়েছে, কনভারসেশন হয়েছে ফোনে, সেই জায়গা থেকে তার অভিজ্ঞতা বা তার বিশ্বাস। এখন সালমান শাহর আম্মার যে বিশ্বাস বা তার মামার যে বিশ্বাস, এবং তারা তো অত্যন্ত কাছে। সালমান শাহর তখনকার স্ত্রী সামিরা, তার যে অবস্থান বা বিশ্বাস, তো এই তিনজনের সঙ্গে তো আমাদের কারো মিলবে না। আমরা কিন্তু অনেক দূরে। সালমান শাহ যখন মারা গেলেন, আপনার তো সাথে সাথেই খবর পেয়ে হচ্ছে সেই ইস্কাটনের ফ্ল্যাটে গিয়েছিলেন। ওই ফ্ল্যাটের অবস্থাটা সেই মুহূর্তে কেমন ছিল? আপনার কিছু মনে আছে বা স্মৃতিচারণ যদি করি, কী কী মনে পড়ে আসলে? আসলে এত স্পষ্ট মনে নেই, আর পুরো ব্যাপারটা না ঘুরের মধ্যে আছে। মানে এখনও মনে করার চেষ্টা করলো খুব ক্লিয়ার বা স্পষ্ট পরিষ্কার কিছু মনে থাকা আনা যায় না। আমরা এডিটিং টেবিলে শুনছি সালমান শাহ মারা গেছে, আত্মহত্যা করেছে। তখন বের হয়ে আমরা যখন নিচে নেমে আসি, এফডিসি ওই কর্নারে আমরা নিচে নেমে আসি, তখন আরও অনেক মানুষ চলে আসছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে অনেক মানুষ জড়ো হয়ে যায়। ভূমিকম্পের যে একটা আলামত হয়, তখন মানুষজনদের নিচে নামে কয়েক সেকেন্ডের মধ্যে রাস্তা রাস্তা বাড়ির সামনে যেরকম মানুষজনের যে সমাগম ঘটে, সেম সমাগমটা ঘটছে। সালমান শাহ আত্মহত্যা করছে, মারা গেছে এই সংবাদের পর। এখন আমরা যখন এখান থেকে তার ফ্ল্যাটে ইস্কাটন প্লাজা, এখান থেকে তো আমরা মাঝখানটা চলে যাই, 5-7 মিনিটের বিষয়। তো আমরা দ্রুত উপরে উঠি, নামি, রুমে যাই, ফ্যান দেখি, এই রুমে পানি, ওই রুমে এটা, লোকজন, হইচই ইত্যাদি। কেউ কাঁদতেছে, কেউ চিৎকার করতেছে, কেউ নামতেছে, মানুষের ভিড়। তো এর ভিতর থেকে আমরা যখন ওখান থেকে নেমে আবার হোলি ফ্যামিলিতে যাই, ওখান থেকে শুনছি যে ঢাকা মেডিকেল নিয়ে গেছে। তো সে জায়গাতে আমরা ঢাকা মেডিকেল যাইনি, চলে আসছি এফডিসিতে। এখন স্পষ্টভাবে কিছু মনে নেই, তবে এটুকু মনে আছে, ফ্যান দেখছি, রুম দেখছি, রুমে পানি, এটা রশি ছিল তখন। হ্যাঁ, রশি তখন তো ওপেন, তখন তো আর পুলিশ ব্যাপারটা তখনও শুরু হয়নি। তখনও তো আপনার আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যাপারগুলো, সেগুলো তখনও তোড়জোড় শুরু হয়নি। আর সারা দেশ তো প্রকম্পিত হয়েছে সম্ভবত বিটিভিতে যখন স্কলিং হলো যে সালমান শাহ মারা গেছে। তো সালমান শাহর মৃত্যুর দিনের এবং তার লাশজন এফডিসিতে আসে এবং ওই মসজিদের পাশে গোসল করানো বা ইত্যাদি। এবং আমি কিন্তু সালমান শাহর সঙ্গে আমার একটা সখ্যতা ছিল, ছোট আকারে। সখ্যতাটা কি, 95 সালে আমি খায়রুন সুন্দরী ছবি ডাইরেক্টর একে সুহেল, এদেশকারের ডিরেক্টর ওয়াজেদ আলী বাবলু, আমরা তিনজন তখন একসঙ্গে কাজ করি গাজী জাহাঙ্গীরের ছবিতে। তো আমরা বললাম যে সালমান শাহ এত পপুলার, এত জনপ্রিয়, তো তার সঙ্গে তো আমাদের একটা ওইভাবে রিলেশন ডেভেলপ করলো না। আমাদের কোনো ডাইরেক্টর তার না ছবি কাজ করে, আমরা একটা লাইন আপ করছি, একটা ছায়া তৈরি করছি। সে ছায়াটার নাম ছিল প্রেমের তাজমহল। তো ওদের বললাম চলেন যাই, আমরা ওকে শোনাই কোরআন, বাইবেল, মসজিদ, গির্জা। তখন মতিন রহমানের তোমাকে চাই ছবির একটা গানের শ্যুট হচ্ছিল এই যে এখানে পরিসর সন্ধ্যা, তুমি আমায় করতে সুখী জীবন। তো আমরা ওখানে এসি, তাকে বলি যে প্রেমের তাজমহল, সুন্দর সুন্দর নাম, আপনি আর মৌসুমি আপনার জীবন বদলে দিবে, কি স্বপ্নের ঠিকানা। আসলে চাপাবাজি, এটা রিয়েলিটি ছিল না। আমরাও তখনকার বয়সটা কম ছিল, তারপর সিডাপ নেতৃত্বে ছিলাম, সব মিলেই। প্রডিউসার তো নাই, একটু একদম কি বলেন কি, আমি হ্যাঁ নাম তো দারুণ, আমাকে আপনার মৌসুমি করবেন, আপনি দেখেন কি কেয়ামত থেকে কেয়ামত আপনি এসে, আমি তো মৌসুমির সঙ্গে কাজ করি, এটুকুই। তারপর মতিন রহমান সাহেব ছবির গানের শটে ডাক দিলে চলে গেছে। তো এইটুকু স্মৃতি। আরেকটা স্মৃতি আছে, তার সঙ্গে তো খুব একটা মেলামেশা হয়নি, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম। আর আমাদের আর্টিস্ট ছিল শাবানা, জসিম, রুবেল, দিতি, চম্পা, ওই গ্যারানায় আমি কাজ করতাম তখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আরেকটা স্মৃতি ছিল, আমরা একটা প্রোগ্রাম করেছিলাম এফডিসিতে, তখন আমাদের একটা
অ্যামাউন্ট দরকার ছিল ওই অনুষ্ঠান খরচের জন্য। তো ওই যে বাবলু, আমি, সোহেল আমরা যাই সালমান শাহের কাছে, যে আমাদের প্রোগ্রামে একটা খরচ হবে, আপনি কিছু টাকা দেন। সে সেকেন্ডের মধ্যে বের করে দিয়ে দিয়েছি কিছু টাকা। উদার ছিল, মন মানসিকতাটা খুব বড় ছিল। তো এগুলো বললাম এই কারণে যে যখন সালমান শাহ ডেড বডিটা এফডিসি আসে, আমার ওই স্মৃতিটা মনে পড়ছে যে তাকে নিয়ে যে আমাদের কৌতূহলটা ছিল। আমরা তো প্রডিউসার পাইনি, ডাইরেক্টর হওয়ার কোনো সুযোগ ছিল না। তারপর একটা সিনেমার গল্পের ছায়া তৈরি করা, তার কাছে যাওয়া, আজকে সে মারা গেছে, সারা বাংলাদেশ কাঁদছে। সালমান শাহ মরদেহটা যখন এফডিসিতে আনা হলো, যখন তাকে দেখলেন, তার নিথর দেহটাকে দেখলেন, কেমন ছিল ওই মুহূর্তের অনুভূতিটা? তার পাশে দাঁড়ানো, বেশি লোক ঢুকতে পারতো না, তখন একটু ইয়ে করা হয়েছিল। তো আমরা ঢুকতে পারতাম, যেহেতু আমরা সিনেমার খুব। আমি তার এই বাম পাশে যে হাড়টা, যে একেবারে হাতটা দিয়ে রাখছিলাম যে সালমান শাহ, তুমি কাজটা ভালো করে নি, এভাবে মানুষকে কষ্ট দেওয়াটা ভালো করে নি। আমি অনেকক্ষণ রেখেছি, হয়তো এমনও হতে পারে, টাইমটা মনে নেই, 20 সেকেন্ড মিনিমাম তার মৃত শরীরের বাম পাশে হাতটা রেখে, তো তার কপালে, তার ইয়েতে করে। হ্যাঁ, তারপর আমি চেষ্টা করেছিলাম এই জায়গাগুলো দেখার, কিন্তু দেখছি তো ওইরকম কোনো চিহ্ন বা ওইরকম বিষয় জানি না, সৃষ্টিকর্তা জানে ব্যাপারগুলো। কারণ আমরা যেটুকু জানি যে সুইসাইড করলে যে ইয়েগুলো হয়, সালমান শাহ কিন্তু সুইসাইডের যে সমস্ত আলামত, সেগুলো আপনি যেহেতু লাশটা দেখেছেন কাছ থেকে, এরকম কিছু পান নাই? ওইরকম এরকম আমার মনে পড়ে না যে এরকম কিছু দেখছি। কারণ আমি তো অনেকক্ষণ হাতটা রাখছি, তার এখানে হাত দিছি, কারণ জীবনের সর্বশেষ ছোঁয়া চলে যাবে এরপরে মাটির মধ্যে। তো এটা আমি করি, অনেক ক্ষেত্রেই করি। আমার প্রিয়জনদের বেলায় আমি যে তাদের পাশে অনেকক্ষণ থাকার চেষ্টা করি, একদম শুরু থেকে কবর পর্যন্ত থাকার চেষ্টা করি। সালমান শাহ না, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা প্রিয়জন, ফিল্মেও যারা, চাষী নজরুল ইসলাম বলেন, আমাদের কবরী আপা বলেন, আমাদের এরকমভাবে যারা আছেন। তো আমি এই জন্য সালমান শাহকে অনেকক্ষণ ছুঁয়ে রাখছি, এবং তাকে এখানে হাত দেওয়া, ওখানে হাত দেওয়া। আর আমার পাশে যারা আছে তারা তাকিয়ে আছে, আর আমাকে কিছু বলতে পারতেছিল না কেউ। কারণ যেহেতু আমি তখন সিরাপের কালচারাল সেক্রেটারি, আমি একটু ওই সময়ের যে ইয়াংদের মধ্যে একটু সামনে ছিলাম নেতৃত্বে। তো আমি মনে হয় আমি ওই বুকের নিচে যাইনি, তখন তো তার ইয়ে করা, পোস্টমর্টেম করা, পরে তো আছে এখানে। তো ওরকম আলামত দেখিনি, কিন্তু তার মুখটা মনে হচ্ছে সে ঘুমানো, একেবারে সে ঘুমিয়ে আছে। আমরা মনে করে নিচ্ছি সে মৃত, তাহলে মৃত চেহারাটা। আর যদি মনে করে নিই তাকে ঘুমিয়ে আছে, তাহলে ঘুমের মধ্যে আছে। একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে আসলে সালমান শাহ মৃত্যুর পেছনে কি পারিবারিক কোন্দলটাকে আসলে মূল বিষয় কিনা আপনার কাছে মনে হয়? সব কিছু আসলে আমরা ওই সময় কিন্তু এত কিছু জানতাম না, কারণ আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আমাদের যে লেভেলটা, আমাদের সঙ্গে কিন্তু ওই ব্যাপারগুলো শেয়ার করতো না। তারা শেয়ার করতো পরিচালক, প্রডিউসার, ওদের ওই ব্যাপার। পারিবারিক ব্যাপারগুলো পরবর্তীতে আমরা শুনছি, বা আমরা তখন শুনতাম গুঞ্জন, গুজব ইত্যাদি। বড় সমস্যাটা তৈরি হয়েছিল, যেটা শুনছি আমরা, যে চিত্রালীর যে সংবাদটা প্রচার করছিল, সাপ্তাহিক একটা চিত্রালী ছিল, আমাদের তো জানেন, ছায়াছন্দ, চিত্রালী, পূর্বাণী, এরকম কয়েকটা পত্রিকা ছিল যেগুলো সারা বাংলাদেশে কিছু পাঠকরা পড়তো, দেখতো, সিনেমার খোঁজখবর রাখতো। সে চিত্রালীতে সম্ভবত নিউজটা করছিল, ওনার নামটা হচ্ছে যে শাবনুরের সঙ্গে সালমান শাহর বিয়ে হয়ে গেছে, এরকম একটা, এটাই সূত্রপাত। আমরা যেটা শুনছি তখন পারিবারিক যে ব্যাপারটা আনছেন, আপনি প্রশ্নটা করছেন, এবং এখান থেকে সামিরা প্রচণ্ডভাবে সালমান শাহর প্রতি তার বারবার আজিজ মোহাম্মদ চলে যায়, এবং সামিরা কিন্তু ঢাকার থেকে চলে যায় তখন সম্ভবত। তিনি রাগ করে এবং সংসার করবে না ইত্যাদি, এটার সঠিক জবাব চায়। এবং ওই সময় আমরা শুনছিলাম যে শাবনুরকে, সামিরা সালমানকে বলছে শাবনুর থেকে সরে যেতে, ছবি না করার জন্য। আজিজ মোহাম্মদ ভাইয়ের কথাটা বারবার উঠে আসছে, মানে ওনার সম্পর্কে আপনি কিছু জানেন কিনা, বা সালমান শাহের সাথে তার কোনো ঝামেলা হয়েছিল কিনা, বা সামিরের সাথে কোনো ধরনের সম্পর্ক ছিল, এরকম কিছু শুনেছেন আপনারা তখন? আজিজ মোহাম্মদ ভাইকে আমরা মূলত একজন প্রযোজক হিসেবে জানতাম, এবং উনি একটা শৌখিন মানুষ, বিলাসী মানুষ, এবং ওনার বিষয়ে যেসব তথ্য উপাত্ত পত্রিকায় আমরা ফিল্মের শুরু থেকে শুনি, সিনেমায় আসার আগের থেকেও শুনছি।
আমি যখন সিনেমায় আসি নাই তখন আজিজ মোহাম্মদ ভাই নামটা আমাদের জানা। সিনেমায় যখন আসছে ওনাকে দেখারও সুযোগ হয়েছে, ওনার বাসায় একবার যাওয়ার সুযোগ হয়েছে, ওনার অফিসে যাওয়ারও সুযোগ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ওনার ব্যাপারে যেভাবে আসে বা আসতেছে, আসলে আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আমাদের কথা বলার মতো সেই নলেজ বা আইডিয়া বা সেই জায়গাটা আমাদের তৈরি হয়নি। তো এটি অত্যন্ত মর্মান্তিক। সালমান শাহর জীবনের মানে বেহেশত নসিব করুক আল্লাহ পাক, তাকে সমস্ত গুনাহ থেকে ক্ষমা করুক এবং সালমান শাহ বেঁচে থাকবে ফিল্মের মানুষের কাছে, সিনেমার ইতিহাসে, বাংলাদেশের মানুষের কাছে প্রজন্মের পর প্রজন্ম। কারণ উনি কিন্তু 26 বয়সটা আটকে দিয়ে গেছে। যে কোনো একটা প্রজন্ম আসবে, সে প্রজন্মের কাছে কিন্তু তার এজটা 26, একটা তরুণ ছেলে। কারণ ওই তরুণদের কাছেও সে তরুণ।